ব্লাড ক্যান্সার শুনলেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। কিছু কিছু ব্লাড ক্যান্সার খুবই প্রাণঘাতী, ধরুন দুদিনের মধ্যে যদি ট্রিটমেন্ট না করায় মারা যেতে পারে। অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখি যেমন টিউমার হচ্ছে, কিন্তু ব্লাড ক্যান্সারে ঠিক কি ঘটনাটা ঘটে? ব্লাড ক্যান্সার যে টিউমার হয়, সেই টিউমারটা হচ্ছে ব্লাড সেলের টিউমার। ব্লাড গ্রুপ নিয়ে সবার একটা ইন্টারেস্ট আছে। কিছু কিছু রেয়ার কোয়াগুলেশন অসুখের সাথে ব্লাড গ্রুপের লোক আছে, কিন্তু সেটাও খুব সামান্য কোরিলেশন। আমরা সচরাচর যে কোনো নেশাকে ক্যান্সারের জন্য দায়ী করি। যে কোনো নেশাই খারাপ শরীরের জন্য অত্যধিক পরিমাণে। রক্তাল্পতা, অ্যানিমিয়া, এইগুলো কতটা বিপজ্জনক? দিন 15 হলো কালশিটে পড়ছে, রক্ত পড়ছে, তাহলে কিন্তু খুব অ্যালার্মিং। শিশুদের মধ্যে কি ব্লাড ক্যান্সারটা বেশি হয়? এরকম কোনো ব্যাপার আছে? কিছুটা লিউকেমিয়ার কিছু কিছু শিশুদের মধ্যে বেশি হয়। এরকম কোনো টেস্ট আছে যেগুলো আগে থেকে একজনকে অ্যাওয়ার করে? ক্রনিক লিউকেমিয়া আছে, সেখানে কিন্তু ইয়ারলি যারা হেলথ চেক আপ করে তাদের ক্ষেত্রে ধরা পড়ে যায়। আজ আমরা কথা বলবো এমন একটা অসুখ নিয়ে যেটা শুনলেই মনে হয় জীবন বোধহয় এখানেই শেষ। ব্লাড ক্যান্সার শুনলেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। কিন্তু আধুনিক চিকিৎসার দৌলতে সত্যিই কি ব্লাড ক্যান্সার এতটা প্রাণঘাতী? সত্যি কি ব্লাড ক্যান্সার থেকে সুস্থ হয়ে ফেরা আজও অসম্ভব? আচ্ছা, আপনার ব্লাড গ্রুপ কি তার উপরে কি নির্ভর করে ব্লাড ক্যান্সার হবে কি হবে না? এমন নানা প্রশ্ন নিয়ে কথা বলতেই আজ দ্য ওয়াল আরোগ্যর নতুন হেলথ টকে আমি জিনিয়া। আমার সঙ্গে রয়েছেন শহরের অন্যতম হেমাটো অঙ্কোলজিস্ট ডক্টর দেবমাল্য ভট্টাচার্য। ওয়েলকাম ডাক্তারবাবু। নমস্কার। আমি প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে সত্যিই কি ব্লাড ক্যান্সার এতটা প্রাণঘাতী আজকের দিনে দাঁড়িয়ে? ঠিক কি হয় ব্লাড ক্যান্সার হলে? প্রথম কথা, ব্লাড ক্যান্সার টার্মটা হচ্ছে ভেগ টার্ম, কারণ পার্টিকুলার ব্লাড ক্যান্সারটা অনেকগুলো মানে অসুখের সমষ্টিকে আমরা ব্লাড ক্যান্সার বলে অভিহিত করি। এবার ব্লাড ক্যান্সারের মধ্যে অনেকগুলো সাব টাইপ আছে, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা। আবার লিউকেমিয়ার অনেকগুলো ভাগ আছে, লিম্ফোমার অনেকগুলো ভাগ আছে, মাইলোমা সেরকম ভাগ কিছু নেই। তো এক একটা রোগ অনুযায়ী এক একটা প্রগনোসিস বা বেঁচে থাকার সম্ভাবনা। কিছু কিছু ব্লাড ক্যান্সার খুবই প্রাণঘাতী, ধরুন দুদিনের মধ্যে যদি ট্রিটমেন্ট না করায় মারা যেতে পারে। আর কিছু কিছু ব্লাড ক্যান্সার 1 বছর রেখে দেওয়ার পরও পেশেন্ট বেঁচে থাকতে পারে। তো এক কথায় এটার কোনো উত্তর নেই, তবে ডেফিনেটলি চিকিৎসা না করলে তার জীবন দুর্বিষহ, এবং জীবন থাকবে কিনা সেটাও কোয়েশ্চেনেবল। আচ্ছা, কি হয় ব্লাড ক্যান্সারে? অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখি যেমন টিউমার হচ্ছে, কিন্তু ব্লাড ক্যান্সারে ঠিক কি ঘটনাটা ঘটে? ব্লাড ক্যান্সার যেমন টিউমার কথাটা বললেনই, তো ব্লাড ক্যান্সার যে টিউমার হয়, সেই টিউমারটা হচ্ছে ব্লাড সেলের টিউমার। এবার ব্লাড সেল তো আমরা চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের তলায় দেখতে হয়, খুবই ক্ষুদ্র। হ্যাঁ, মেশিনে দেখতে হয়। তো সেখানে মেশিনে যখন আমরা ফেলি, তখন ব্লাড ক্যান্সারের যে সেলস গুলো সেগুলো অনেক বেশি, ওগুলো টিউমার। টিউমার মানে একটা ছোট টিস্যু ছিল, সেটা বড় হয়ে গেল। ঠিক সেরকম ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে যে ডাব্লিউবিসি বলুন বা অন্যান্য সেল, সেগুলো সংখ্যায় বাড়তে থাকে, কিন্তু কোনো কাজে লাগে না। মানে অকাজের সেল, তারা সংখ্যায় অনুপ্রবেশকারী। এখনকার খুব ভালো শুনে, অনুপ্রবেশকারী যাদের কোনো ক্ষমতা নেই, কিন্তু তারা আমার সিস্টেমটাকে ইউজ করে আমাকেই মেরে ফেলবে। তো সেই রকম ক্ষেত্রে সেলস গুলো বাড়তে থাকে বেড়ে আলটিমেটলি ছড়িয়ে পড়ে। এবং অনেকে জিজ্ঞেস করে ব্লাড ক্যান্সার স্টেজিং কি? তো ব্লাড ক্যান্সার স্টেজিং নেই, কারণ ব্লাড সব জায়গাতেই আছে বডিতে। সলিড টিউমারের ক্ষেত্রে স্টেজিং হয়, কারণ ধরুন আজকে প্যানক্রিয়াসে টিউমার হলো, সেটা ছড়িয়ে মাথায় গেল, তাহলে স্টেজিং হয় আর কি। রক্ত তো সব জায়গাতেই আছে। তো এই প্রশ্নটা আমাদের অনেকেই করে। তো এটার একটা উত্তর হচ্ছে হ্যাঁ, রক্তের ক্যান্সার মানে লাস্ট স্টেজ বা স্টেজ 4, আর নইলে রক্তের কোনো স্টেজ নেই। আচ্ছা, তাহলে তো এটা আরো বেশি চিন্তা। হ্যাঁ, এটা বেশি চিন্তা। এরকম কিন্তু আমরা ডাক্তার ভাবে বলি না, এরকম ভাবে বললে মানুষের মন ভেঙে যায়, তারা আরো হতাশ হয়ে পড়ে। তো আমরা এই স্টেজিং এর ব্যাপারটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করি। আচ্ছা, এমন কোন লক্ষণ আছে যেটা আমাদের সাধারণত রোজকার জীবনের মধ্যেই লুকিয়ে থাকে কিন্তু আমরা অবহেলা করি? ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো কি কি? ব্লাড ক্যান্সার অনেক লক্ষণ আছে, এরকম ধরুন ফ্যাটিগ, অবসাদগ্রস্ত লাগা, অবসন্ন লাগা, আর একটা হচ্ছে ব্লিডিং হওয়া, আর একটা হচ্ছে বারবার জ্বর হওয়া, সর্দি কাশি হওয়া, কিছু হচ্ছে সারছে না, মানে 3 দিন জ্বর হলো, অ্যান্টিবায়োটিক খেলো, আবার 5 দিনের মধ্যে জ্বর এসে গেল। এইটা একটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে একটা বড় লক্ষণ। টিবির ক্ষেত্রে এরকম হতে পারে। আর সবচেয়ে বড় কথা, যেটা ব্লাড ক্যান্সার সাইলেন্ট, যেটা আমাদের ক্ষেত্রে আমরা মিস করি, সেটা হলো অ্যানিমিয়া। অ্যানিমিয়ার যে সিমটমস আর ব্লাড ক্যান্সার সিমটমস কিন্তু অনেক ক্ষেত্রে এক। অ্যানিমিয়াতে এরকম কি হয়, হাঁটতে গেলে হাঁপিয়ে পড়া, অবসন্ন বোধ করা, লেথার্জিক, কাজ করতে ইচ্ছে না করা। ঠিক ব্লাড ক্যান্সার প্রাথমিক লক্ষণগুলো কিন্তু এরকম। কিন্তু এটা যদি আমি এখন এই পডকাস্ট শুনছি, লোকে ভাববে যে তাহলে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। যেমন কোনো মেয়েদের এমনি যে অ্যানিমিয়া হয়, সেটা শুনে সে ভেবে বসবে যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তো এই জন্য ব্লাড ক্যান্সার স্পেসিফিক সিমটমস কিছু নেই, তবে ব্লিডিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সিমটমস। কোনো জায়গা থেকে যদি অযথা ব্লিডিং হয়, তাহলে কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে যে এটা একটা ব্লাড ক্যান্সারের লক্ষণ, মানে এটাকে অবহেলা করা কোনোভাবেই উচিত। আচ্ছা, ব্লাড
গ্রুপ নিয়ে সবার একটা ইন্টারেস্ট আছে, কারোর এ পজিটিভ, কারোর বি পজিটিভ, কারোর ও নেগেটিভ। সত্যিই কি ব্লাড গ্রুপের ওপরে নির্ভর করে ব্লাড জনিত অসুখ কিংবা ব্লাড ক্যান্সারের সম্ভাবনা? একদমই নয়, কারণ ব্লাড গ্রুপের সাথে ব্লাড ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। কিছু কিছু রেয়ার কোয়াগুলেশন অসুখের সাথে ব্লাড গ্রুপের লোক আছে, কিন্তু সেটাও খুব সামান্য কোরিলেশন। কিন্তু ব্লাড ক্যান্সারের সাথে কোনো ব্লাড গ্রুপের সম্পর্ক নেই। লোকে জিজ্ঞেস করে আমার গ্রুপ ও পজিটিভ, আমার বাবার ব্লাড ক্যান্সার হয়েছিল, তার বি পজিটিভ, তাহলে কি আমার হতে পারে? এরকম কিছু নয়। ব্লাড গ্রুপের সাথে ব্লাড ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। ব্লাড গ্রুপের আমাদের প্রয়োজনীয়তা খালি ব্লাড দেওয়া নেওয়ার ব্যাপারে, কারণ ব্লাড রোগীর ক্ষেত্রে লাগছে, সেখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ব্লাড ক্যান্সারের সাথে ব্লাড গ্রুপের কোনো সম্পর্ক নেই। মানে যে কোনো ব্লাড গ্রুপেরই হতে পারে, ব্লাড ক্যান্সার হতে পারে। আমরা সচরাচর যে কোনো নেশাকে ক্যান্সারের জন্য দায়ী করি, যে কোনো ক্যান্সারের জন্য, সেটা ধূমপান হতে পারে, মদ্যপান হতে পারে। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এই নেশাগুলো কতটা দায়ী? এরকম কথা বলা উচিত নয় যে কোনো নেশা ব্লাড ক্যান্সার দায়ী নয়। যে কোনো নেশাই খারাপ শরীরের জন্য অত্যধিক পরিমাণে। ধরুন কেউ সামান্য মদ্যপান করলো, সেটা হয়তো অতটা ক্ষতিকারক নাও হতে পারে, সোশ্যাল ড্রিঙ্কিং যেটাকে বলে। আবার ধরুন কেউ রেগুলার খুব মদ্যপান করছে, কিন্তু তার ব্লাড ক্যান্সার না হলেও অন্যান্য সমস্যা হতে পারে, যেখান থেকে তার ব্লাড ক্যান্সার ভবিষ্যতে হলে কমপ্লিকেশনস হতে পারে। কিন্তু না, এক কথায় অ্যান্সার হলো কোনো রকমের নেশার সাথে সরাসরি ব্লাড ক্যান্সারের সম্পর্ক ডিরেক্টলি নেই। লাং ক্যান্সারের আছে, লিভার ক্যান্সার আছে, ব্লাডার ক্যান্সারের আছে, কিন্তু ব্লাড ক্যান্সারের সাথে এখনো পর্যন্ত যে পার্টিকুলার এই নেশাটা করার জন্য ওর এই ক্যান্সার হয়েছে, এরকম আমরা ডিরেক্টলি বলতে পারি না। তাহলে কি এই ধরনের প্রসেস ফুড খাওয়া কিংবা ডায়েট, আমাদের আজকের দিনে অনেকটাই আমরা পাশ্চাত্য ডায়েটে বিলং করি, তো সেটাও কি কোনো কারণে ক্যান্সার বাড়াতে পারে? এই ধরনের পাশ্চাত্য ডায়েটে কিছু কোলনিক ক্যান্সার বা স্টমাক ক্যান্সার এগুলো হতে পারে, কিন্তু ব্লাড ক্যান্সার ডিরেক্টলি হয় না। কিন্তু আমরা রেগুলার যে পেশেন্ট দেখছি দীর্ঘদিন ধরে, এত বছর ধরে, সবসময় আমরা দেখি যে রোগীরা ডায়েটটাকেই দায়ী করে। ধরুন বললো যে ও এটা খেতে বলে ওর এটা হয়েছে, বা অনেককে। আর সবচেয়ে দুঃখজনক যেটা হলো কি, ধরুন ব্লাড ক্যান্সার হয়ে গেছে, তার ট্রিটমেন্ট চলছে, তার বাড়ির লোক ওষুধটা ছেড়ে সে খাওয়া দাওয়ার পেছনে পড়ে, রোজ কিউই ফল খাচ্ছে, রোজ ড্রাগন ফ্রুট খাচ্ছে, রোজ কুলেখাড়া পাতা খাচ্ছে। আমি তাকে বলছি যে কিছু কিছু রোগের ক্ষেত্রে ব্লাড যারা রেগুলার পায়, তারা কুলেখাড়া পাতা খাওয়া তাদের পক্ষে ক্ষতিকারক হতে পারে, কিন্তু তারা আমাদেরকে লুকিয়ে কুলেখাড়া পাতার রস খাচ্ছে, সকাল বিকেল তাকে কুলেখাড়া খাওয়াচ্ছে, বেদানা খাওয়াচ্ছে। এবং মানে ওগুলো হয়তো উপকারী আমাদের জন্য, কিন্তু অতিরিক্ত পরিমাণে উপকারী না। আমরা হয়তো ডেলি ডায়েট কি কোনোদিন খাই, রোজ কুলেখাড়া পাতা কেউ খায় না। কিন্তু অনেক রোগীর বাড়ির লোকদের ক্ষেত্রে তারা হয়তো ইমোশনাল ব্যাপারটা করেন, যে বিভিন্ন রকম ডায়েট, স্পেশালি আমি দেখেছি ভিকটিম হলো আমাদের বেদানা, কুলেখাড়া, ড্রাগন ফ্রুট অ্যান্ড কিউই ফ্রুট। এর মধ্যে ড্রাগন আর কিউই যারা আমরা বাজার করি তারা জানিস ভেরি কস্টলি, তো সেগুলো লোকেরা দিনের পর দিন পাগলের মতো খেয়ে যাচ্ছে যে এটা খেলে আমার কমে যাবে। আরেকটা জিনিস তারা খুব রোগীরা কমনলি করেন, ক্যান্সার হয়ে যাওয়ার পর তারা চিনি খাওয়া বন্ধ করে দেন। মানে ধরুন সবকিছু চিনিবিহীন। এবার এতদিন ধরে মানুষ একটা জিনিস খেয়ে এসছে, তা হঠাৎ করে সেটা বন্ধ হলে তার তো প্রবলেম হবে। তো সম্পূর্ণরূপে চিনি খাওয়া বন্ধ, নুন খাওয়া কমিয়ে দিয়েছে অত্যধিক পরিমাণে। সেটাও কিন্তু একটা হানিকারক কারণ হতে পারে, কারণ মানুষের যে নর্মাল একটা যে অনুভূতি, লাইফস্টাইল, সেটা হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। যে একদম চিনিবিহীন লাইফ, আমরা চিনি কম খাই, এটা সবাই জানে, চিনি কম খাওয়া ভালো, কিন্তু তার মানে এই নয় চিনি খাবোই না, এরকম তো নয়। কিছু কিছু রান্না বান্না তো সম্ভবই না চিনি ছাড়া। ঠিকই তো, আর হঠাৎ করে বন্ধ করলে তার একটা ব্যালেন্স, যে আমাদের যে যেটা আপনি বলেন যে পাশ্চাত্য ডায়েট, প্রাচ্যের ডায়েট, তো আমাদের নিজস্ব পরিবেশ অনুযায়ী একটা ডায়েট আছে, সেই ডায়েটটাকে আমার মনে হয় না হ্যাম্পার করা উচিত। একটা বেসিক ডায়েট, কোনো মডারেশন ইংলিশে এটা বলে, বেশি নয় কমও নয়, একটা মাঝামাঝি মানে মধ্যম পন্থা, সেরকম একটা মেনটেন রাখা উচিত। আচ্ছা, আমরা অনেক সময় দেখি আমাদের শরীরে কোথাও একটা কালশিটের দাগ, এবং প্রায়ই হচ্ছে, কিংবা নাক থেকে মাড়ি থেকে রক্তক্ষরণ, আপনি কিছুক্ষণ আগেই বললেন রক্তাল্পতা, অ্যানিমিয়া, এইগুলো কতটা বিপজ্জনক কিংবা বিপজ্জনক অসুখের ইঙ্গিত? দেখুন, রেগুলার যদি অনেকদিন ধরে কালশিট, টাইমটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ধরুন অনেক আমাদের কাছে মহিলা পেশেন্ট আছেন যাদের দীর্ঘদিন ধরে এরকম কালশিটে পড়ছে, সেটা কিন্তু অতটা ভয়ের নয়। তাদের জন্য হয়তো সেটা খুব ডিস্টার্বিং যে যেখানে সেখানে কালশিটে পড়ে যাচ্ছে, কিন্তু টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ডিসিশনে। হিস্ট্রি টেকিং, যে হিস্ট্রিতে অনেক দিন ধরে যদি এরকম কালশিটে পড়ছে, তাহলে এটা খারাপ কিছু না। কিন্তু হঠাৎ করে সব ভালো ছিল, দিন 15 হলো কালশিটে পড়ছে, রক্ত পড়ছে, তাহলে কিন্তু খুব অ্যালার্মিং। কিছু কিছু ব্লাড ক্যান্সার আছে, কিছু কিছু নন ক্যান্সার রোগ আছে, যেমন আইটিপি, সেখানেও কিন্তু এরকম হতে পারে যে প্লেটলেট কমে যাওয়ার জন্য বা অন্য কোনো প্রবলেমের জন্য এরকম হতে পারে। তবে এটাকে ডেফিনেটলি মেডিকেল ওপিনিয়ন নেওয়া উচিত। কেন ব্লাড ক্যান্সার হয়? মানে পরিবারে কারোর থাকলে সেটা কি ব্লাড ক্যান্সার পরবর্তী প্রজন্মের হওয়ার সম্ভাবনা বেশি? কারণটা কি? কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা হয়, আমরা দেখেছি। যেমন লিম্ফোমা, আমি দেখি আমার নিজের পেশেন্ট আছে যে 2 ভাই লিম্ফোমা, আমার দুজনেই আমাকে দেখায়। আমি রিসেন্টলি দেখেছি কি বাবার মাইলোমা হয়েছে, মেয়ের লিউকেমিয়া হয়েছে, এরকম দেখি। কিন্তু এটা না মানে খুব কম, মানে এটাকে আমরা
করা, জেনারেলাইজ করা আমাদের কাছে উচিত নয়, কারণ ইউজুয়ালি লাং ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কিছু কিছু ক্ষেত্রে ইউটেরাইন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এইগুলো ভীষণ ফ্যামিলি ওয়াইজ রিলেটেড। আচ্ছা, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এরকম পাই না, তবে এখন আমাদের অনেক কিছু আবিষ্কার করা বাকি, হয়তো নিশ্চয়ই কিছু আছে, কিন্তু ডেফিনেটলি যে আমরা বলবো যে হ্যাঁ এটা হলে বাড়ির লোকের এটা চেক করুন, সেরকম কিন্তু কিছু নেই। কিছু কিছু জেনেটিক মার্কার্স থাকে, তখন আমরা নিজেরাই বলে দিই যে হ্যাঁ এবার চেক করুন। ব্লাড ক্যান্সার নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা বা মিথ কি রয়েছে যেটা আজও মানুষ বিশ্বাস করে চলেছে? একটা মিথ হলো কি ব্লাড পাল্টালে ব্লাড ক্যান্সার ঠিক হয়ে যায়, এটা অনেকে ভাবে যে ব্লাড ক্যান্সার করতে হয়। 2 নম্বর হচ্ছে কি লোকের অনেক আয়ুর্বেদিক চিকিৎসা শুরু, আমি আয়ুর্বেদিক চিকিৎসায় খাটো করছি না, কিন্তু দেখুন স্ট্যান্ডার্ডাইজ ট্রিটমেন্ট হচ্ছে এখনকার দিনে তো এভিডেন্স বেস মেডিসিন, যে কি টেস্ট করলাম সেই অনুযায়ী কি ট্রিটমেন্ট করলাম, তো সেই রকম ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় অন্যান্য পদ্ধতি থেকে আমরা যেটা দেখি যে এই থেরাপি, সেটার উপর ভরসা রাখা উচিত। তো গত 10-15 বছরে তো চিকিৎসা বিজ্ঞানে একটা আমূল পরিবর্তন এসছে, অনেক আধুনিক চিকিৎসা এসছে। সেই চিকিৎসার দৌলতে কি ব্লাড ক্যান্সার পুরোপুরি নির্মূল করা সম্ভব? আর ব্লাড ক্যান্সারের কথা এলেই আমরা শুনি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথা। সেই চিকিৎসাটা কি খুব কষ্টদায়ক, নাকি আধুনিক চিকিৎসায় সেটাও খুব সহজলভ্য হয়েছে? আমি প্রথমটাতে আসি যে গত 10-15 বছরে কি হয়েছে, দুটো জায়গাতে আমাদের উন্নতি হয়েছে, মানে ম্যাসিভ প্রোগ্রেস। একটা হচ্ছে ডায়াগনস্টিক্স। আমরা আগে না, আমি যখন স্টুডেন্ট ছিলাম, ধরুন 17-18 বছর 16 বছর আগে, সেই সময়তে আমি দেখতাম যে আমরা অনেক ব্লাড ক্যান্সার পেশেন্ট পাচ্ছি, অর্ধেক টেস্টই করতে পারছি না, শুধু সিবিসি টেস্ট দেখে আমরা চালাচ্ছি। এখন কি হয়ে গেছে, এখন প্রচুর জেনেটিক টেস্ট এসছে, যেগুলো দিয়ে আমরা ভবিষ্যৎটা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। যেমন ধরুন একটা লিউকিমিয়াতে টেস্ট এসেছে ট্রান্সেক্ট প্যানেল, এই টেস্টটা করলে আমরা দেখতে পাই যে কি কি জিনস আছে, তার ভবিষ্যতে কতটা লং টার্ম, মোটামুটি আমরা আগামী 2 বছরে আমরা একটা ধারণা পেশেন্টকে দিতে পারি যে হ্যাঁ ব্লাড ক্যান্সার হয়েছে, এইরকম হতে পারে, এইগুলো আপনার পসিবিলিটি। বা কিছু কিছু দেখলে আমরা বলে দিই যে হ্যাঁ আপনার ট্রান্সপ্ল্যান্ট লাগবেই। ওই এনজিএস প্যানেল যেগুলো বেরিয়েছে, জেনেটিক প্যানেল, ডিএনএ, আরএনএ, এনজিএস প্যানেল, এগুলো দেখলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা দেখলে আপনার কিন্তু ট্রান্সপ্ল্যান্ট লাগবেই। কিছু কিছু ক্ষেত্রে বলি যে না, আপনার শুধু কেমোথেরাপিতেই হয়ে যাবে। এইটা একটা বিশাল লাভ, আগে আমরা পুরো অন্ধকারে থাকতাম। আর 2 নম্বর জায়গা হলো ট্রিটমেন্টের অপশনস। এখন আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে হেলথ ওয়াইজ, তো আমরা অনেক কিছু মলিকুলার থেরাপি পাচ্ছি, ইমিউনোথেরাপি পাচ্ছি, জেনেরিক থেরাপি পাচ্ছি। সেই জন্য আগে আমাদের যেমন একটা ওষুধ দাম ছিল 90,000 টাকা, সেই ওষুধটা আমরা এখন 10,000 টাকায় পাচ্ছি। তো স্বভাবতই অনেক গরিব মানুষরাও তার সুযোগ পাচ্ছেন, গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে। তো এটা আমি বলবো এটা যুগান্তকারী। আমাদেরকে এখন হয়তো সাধারণ লোকেরা এটা বুঝতে পারে না, কিন্তু অ্যাজ এ ডক্টর আমরা ফিল করি কি আমরা অনেকটা এগিয়ে গেছি, আমরা অনেক বেশি সংখ্যক মানুষকে ক্যাটার করতে পারছি। আগে লোক হলো ক্যান্সার হয়েছে, ওকে নিয়ে চলে যায় এই হসপিটালে, আর কিছু হবে না, এরকম একটা লোকেদের অ্যানালজি ছিল, সেটা কিন্তু এখন মোটেই নয়। এবং মোটামুটি 20-30% ব্লাড ক্যান্সার পেশেন্টরা কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন। আমার কাছে পেশেন্ট আছে 13 বছর আগে তার ব্লাড ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছিল, সম্পূর্ণ ভালো আছে। এরকম পেশেন্ট আছে কি ট্রিটমেন্ট হয়েছে, কেমোথেরাপি হয়েছে, সেই বাচ্চার মা হয়েছে। তো এরকম প্রচুর পেশেন্ট আছে, আমরা তাদের সঙ্গে আমাদের সব ছবি তোলা আছে, সব হয়। কিন্তু এগুলো সব ক্ষেত্রে তো সত্যি নয়, লোকের অতিরিক্ত আশাবাদী হওয়া উচিত না, কিন্তু নৈরাশ্যবাদী হওয়া উচিত না। তো ডেফিনেটলি দেয়ার ইজ এ কিওর আছে। ট্রান্সপ্ল্যান্ট যেটা বললেন, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করলেও কিন্তু ব্লাড ক্যান্সার কিওর হয়, কিন্তু দ্যাট ইজ নট গ্যারান্টিড এন্ড ইউনিভার্সাল, সবার ক্ষেত্রে যে হবে তা নয়। কষ্টসাধ্য এই চিকিৎসাটা? কিছুটা তো কষ্টসাধ্য, কষ্ট করলে কেষ্ট মেলে। আচ্ছা, শিশুদের মধ্যে কি ব্লাড ক্যান্সারটা বেশি হয়, এরকম কোনো ব্যাপার আছে? কিছুটা লিউকেমিয়ার কিছু কিছু শিশুদের মধ্যে বেশি হয়। কেন হয় এটা? এটা কিছুটা জেনেটিক কারণ বলতে পারা যায়, যে বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখুন, এগুলো কেন হয় ডিরেক্টলি বলা মুশকিল। রোগের যেমন ডিস্ট্রিবিউশন হয়, যেমন ব্লাড প্রেশার বাচ্চাদের কম হয়, বয়স্কদের বেশি হয়, ঠিক সেরকম কিছু কিছু লিউকেমিয়া বাচ্চাদের বেশি হয়। আবার মাইলোমা বলে একটা ব্লাড ক্যান্সার, যেটা বাচ্চাদের হয় না, বয়স্ক লোকেদেরই হয়। আচ্ছা, তবে সবকিছুতেই ব্যতিক্রম আছে। হ্যাঁ, মানে যদি কিছু এরকম থাকে যে আগে থেকে গর্ভাবস্থায় মা সতর্ক থাকলে, কিংবা বাচ্চা জন্মের পর কিছু বিষয়ে মাথায় রাখলে, যেমন কিছু কিছু ব্যাপার, ডাউন সিনড্রোম, যেটা আমরা সবাই জানি যে ডাউন সিনড্রোম একটা হয় না, যে একটু বাচ্চাদের একটু অ্যাবনর্মালিটি থাকে ডেভেলপমেন্টাল, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু লিউকেমিয়া হয়। তো সেটা সবাই অ্যালার্ট থাকে, ডাক্তাররা, পিডিয়াট্রিশিয়ান আগেই বলে দেয় যে এই বাচ্চার এই লিউকেমিয়া হয়। বা কিছু কিছু জেনেটিক ডিফর্ম, এগুলো রেয়ার, কিন্তু এগুলো সাধারণ মানুষের শোনা উচিত না, তাহলে তারা ভাববে যে এটাই আমার হয়েছে। তো সেই রকম রেয়ার যে ডিজিজ গুলো, সেখানেও কিন্তু লিউকেমিয়া হওয়ার একটা চান্স থাকে। মানে রেয়ার ডিজিজের ক্ষেত্রেই সেটা অলওয়েজ রেয়ার, কারণ এগুলো কমন নয়। কমন গুলো কিন্তু আনসার্টেন, অনিশ্চিত। আচ্ছা, মানে যে কারোর হতে পারে সেটা। আচ্ছা, আমরা তো সাধারণত একটা রুটিন টেস্ট করেই থাকি বছরে একবার, এবং তার মধ্যে খুব কমন ব্লাড টেস্ট হচ্ছে সিবিসি ব্লাড টেস্ট। সিবিসি ব্লাড টেস্ট করে কি কোনোভাবে আগাম কোনো সতর্ক
পাওয়া যায় যে আমার ভবিষ্যতে ব্লাড ক্যান্সার হতে পারে, এরকম কোনো টেস্ট আছে যেগুলো আগে থেকে একজনকে অ্যাওয়ার করে? সিবিসি করে দেখুন, যদি ক্যান্সার হওয়ার আগে তো ডেফিনেটলি বলা সম্ভব না। আচ্ছা। কিন্তু ধরুন অনেকের না স্লো প্রসেসে ক্যান্সার হয়, ধরুন মাইলোমা, কিছু কিছু ক্রনিক লিউকেমিয়া আছে, সেখানে কিন্তু ইয়ারলি যারা হেলথ চেকআপ করে তাদের ক্ষেত্রে ধরা পড়ে যায়। আমাদের ক্ষেত্রে যেমন সিএমএল বলে একটা অসুখ আছে, সেখানে কিন্তু পেশেন্টের কোনো সিমটমস থাকে না, সে ব্লাড টেস্ট করলে তবেই ধরা পড়ে। সে যদি সে রেগুলার ব্লাড চেকআপ করে ধরুন 6 মাসে বা 1 বছরে, তাহলে ডেফিনেটলি তার ধরা পড়বে। কিন্তু যদি না করে তাহলে ধরা পড়বে। শুধু সেজন্য কথা হলো শুধু যে সিবিসি দেখেই আমি বলে দিচ্ছি তা নয়। সিবিসিটা যদি কিছু অ্যাবনর্মাল থাকে তাহলে ডেফিনেটলি মেডিকেল ওপিনিয়ন নেওয়া উচিত। অনেকে আছে আমরা পেয়েছি একটু ডাব্লিউসি কাউন্টটা কম আছে, আচ্ছা আমার এরকমই থাকে বলে সেটাকে ইগনোর করে যায়, দ্যাট ইজ ভেরি রং। কিন্তু নর্মাল সিবিসি থেকে কখনো ব্লাড ক্যান্সার হচ্ছে কিনা বলা মুশকিল। কিছু কিছু লিম্ফোমা, মাইলোমা আছে সিবিসি নর্মাল থাকা সত্ত্বেও হতে পারে। আচ্ছা, সাধারণত কোন টেস্টগুলো করা উচিত বছরে, যেটা মানে ক্যান্সারের ক্ষেত্রেও একটা পূর্বাভাস দিতে পারে বলে মনে হয় আপনার? এটা যেটা বয়সজনিত বলা, এটা কিন্তু জেনারেল, নট হিমাটোলজি রিলেটেড কোয়েশ্চেন। তো আমরা সিবিসি, এলএফটি, ইউরিয়া, ক্রিয়েটিন, ইউরিক অ্যাসিড আর একটা রুটিন আল্ট্রাসাউন্ড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় আল্ট্রাসাউন্ড দেখলে আমরা অনেক কিছু ক্যান্সার, ব্লাড ক্যান্সার ছাড়া অন্য কিছু পূর্বাভাস পেতে পারি। আচ্ছা, তো আল্ট্রাসাউন্ড স্ক্রিনিংটা কিন্তু ইয়ারলি খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে অন্যান্য রোগ, স্টোন, গল স্টোন, কিডনি স্টোন, এগুলো যেরকম জানা যায়, তার সাথেও যে কোনো ক্যান্সারের একটা পূর্বাভাস, কারণ যা কিছু পেটের মধ্যেই, পেটই তো আসল, তো পেট থেকে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারি। তো পেটের একটা আল্ট্রাসাউন্ড, অ্যাবডোমেন খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে আমরা কিছু পূর্বাভাস পেতে পারি। তো আজকে যারা দেখছে এই ভিডিওটা, তাদের জন্য আপনার নির্দেশ কি হবে যাতে ব্লাড ক্যান্সার তাদের জীবনে না আসে এবং আজীবন ভালো থাকতে পারেন? এটার কোনো সরাসরি অ্যান্সার নেই। আজীবন ভালো থাকার উপায় হলো সুস্থ জীবনযাত্রা রাখা, পরিমিত ডায়েট করা, না বেশি না কম, কোনো কিছু অত্যধিক পরিমাণে না করা। অত্যধিক ডায়েট করাও যেরকম উচিত না, অত্যধিক কুলেখাড়া শাক খাওয়া যেরকম উচিত না, অত্যধিক সিগারেট, মদ খাওয়া উচিত না। সবই এভরিথিং ইন মডারেশন, ভারসাম্য বজায় রেখে চলা। আর ব্লাড ক্যান্সার হবে না এরকম কোনো নির্দেশ নেই, এটার আমাদের হাতে নেই, ডাক্তারদের। সবকিছু তো আমাদের হাতে থাকে না, একদমই তাই। এরকম বলা খুব কঠিন। কিন্তু একটা সুস্থ জীবনযাত্রার মধ্যে থাকা, রেগুলার চেকআপ করা আর খুশি থাকা যতটা সম্ভব, তবুও তো বলি আমরা যে সাবধানের মার নেই, তো সেইটাই কোনো রকম কোনো খটকা লাগা, নিজের যে শরীরে, যেটা একটা মানুষ তার নিজের শরীরকে সবচেয়ে ভালো জানে, তো সেখান থেকে কোনো বিচ্যুতি বা কোনো রকম ডেভিয়েশন, সেটা হলে আপনার একটা ওপিনিয়ন নিয়ে যখন এক্সপার্টসে, আর নিজেরা কোনো মতামত তৈরি করবেন না যারা এক্সপার্ট নন, এটা আমি সবাইকে বলি। ডেফিনেটলি আপনার নলেজ অ্যাকোয়ার করবেন, কিন্তু সেটাকেই যে ঠিক সেটা বলে মেনে নেবেন না, সেখানে এক্সপার্ট ওপিনিয়ন নিন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গাইডলাইন দেওয়ার জন্য। আসলে ব্লাড ক্যান্সার মানে ফুল স্টপ নয়, বরং একটা কমা। কয়েকদিন চিকিৎসা করে তারপরে আবার স্বাভাবিক জীবনে ফেরা যায়। তাই সাবধানে থাকুন, সঠিক চিকিৎসা জানুন এবং রোজকার কিছু অভ্যাসের বদল আনুন, তাহলেই ভালো থাকা যায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। নমস্কার।